এক্সক্লুসিভ কেমিস্ট্রি কোর্সের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। করোনাকালের এই দুর্যোগ মুহূর্তে আমরা তোমাদের পাশে আছি সহযোগিতা করার জন্য। আজ রাসায়নিক বন্ধন অধ্যায়ের চতুর্থ ক্লাসটি হবে। এই ক্লাসটি শেষে তোমরা সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন গঠনের ব্যাখ্যা করতে পারবে এবং অনুগঠনেরও ব্যাখ্যা করতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ক্লাসটি ফেসবুকে শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি অরূপ দাস, সহকারী শিক্ষক, সোনাপুর উচ্চ বিদ্যালয়। আমরা গত 3টি ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা যোজনী ইলেকট্রন, যোজনী, তারপর যৌগমূলক কীভাবে নির্ণয় করতে হয়, ধাতু অধাতু কীভাবে নির্ণয় করতে হয়, আয়নিক বন্ধন, তারপর রাসায়নিক সংকেত কীভাবে লিখতে হয় যোজনীর সাহায্যে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমরা রাসায়নিক বন্ধনের সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু দেখব যে কী বিষয় আলোচনা করা যায়। তো রাসায়নিক বন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা আজকে সমযোজী বন্ধনের কিছু বিষয় নিয়ে তোমাদের জন্য এই আজকের ক্লাসটি সাজিয়েছি। সমযোজী বন্ধনের কাকে বলে এই ক্লাসটি শেষে তোমরা বলতে পারবে। এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে সমযোজী বন্ধন কাকে বলে তোমরা বলতে পারবে। তাছাড়া সমযোজী বন্ধন গঠনের কারণটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, আর অনুগঠন এর কারণও ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, এখন অনুগঠন, অণু হচ্ছে যেমন হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, পানির অণু, মিথেনের অণু, বিভিন্ন যৌগের অণুর যে গঠনটা কীভাবে হয় সেই গঠনটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর আমি প্রথমে 2টা বিষয় নিয়েই আলোচনা করব, সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন গঠনের কারণ একই সাথে চলবে, অর্থাৎ একই সাথে আলাপ আলোচনা করব এবং সব শেষে তোমরা গিয়ে সমযোজী বন্ধন কাকে বলে শিখতে পারবে। আচ্ছা, আমি শুরু করি তাহলে। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমি কিছু পূর্ব আলোচনা করে নিতে চাই, কারণ সমযোজী বন্ধন গঠনে ব্যাখ্যা করতে গেলে আমাকে আয়নিক বন্ধনের কিছু সাহায্য নিতে হবে। সেই আয়নিক বন্ধনটা তোমাদের কতটুকু মনে আছে আমি একটু দেখে নিতে চাই, আমি একটু ঝালিয়ে নিতে চাই পূর্বের দিকটা একটু আলোচনা করে। আমরা নিশ্চয়ই মনে আছে যে সোডিয়ামের আমরা যদি ডায়াগ্রাম অঙ্কন করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। আমরা জানি যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে ধাতু, এবং আমরা এও জানি যারা ধাতু তারা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আমি আবার বলছি, ধাতু ইলেকট্রন ত্যাগ করে মানে মাইনাস করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। যেমন সোডিয়াম তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয় এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ হলে ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং অপরদিকে ক্লোরিন, ঠিক আছে, এই ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। যেহেতু 7টি ইলেকট্রন রয়েছে সুতরাং সে অধাতু। আর আমরা জানি অধাতু ইলেকট্রন গ্রহণ করে এবং গ্রহণ করে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা লাভ করে। তো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টির ইলেকট্রন বিন্যাস লাভ করে, অষ্টক পূর্ণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং ঋণাত্মক ক্লোরিন আয়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করলে আমরা জানি ইলেকট্রন যদি কোনো মৌল গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু, এগুলো আমরা আয়নিক বন্ধনে পড়েছিলাম। তাহলে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়নের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এক ধরনের বন্ধন গঠিত হয় এবং পরস্পরের সাথে এক ধরনের স্থায়ী বৈদ্যুতিক আকর্ষণ বলের সাহায্যে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করে, যা খাবার লবণ হিসাবে পরিচিত। এই NaCl যৌগের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন উভয় মৌলই
আয়ন হিসেবে যুক্ত আছে। যেহেতু আয়ন হিসেবে যুক্ত আছে, সুতরাং তাদের মধ্যে যে বন্ধনটা বিদ্যমান সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধাতু এবং অধাতু পরস্পরের সাথে যদি যুক্ত হয়, তাহলে সেই জায়গায় যে বন্ধনটা গঠিত হয় সেই বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধন। এখন আমরা কিছু মৌল দেখব। যেমন আমরা যদি হাইড্রোজেনের দিকে লক্ষ্য করি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। তারপর আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে 5টি ইলেকট্রন রয়েছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করি, সেখানে আমরা দেখতে পারবো তার 6টি ইলেকট্রন রয়েছে। আমরা ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস যদি অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে 7টি ইলেকট্রন রয়েছে। আমি দুঃখিত, হাইড্রোজেন এবং কার্বনের একটি ইলেকট্রন দেখা যাচ্ছে না, এখানে কেটে গিয়েছে, স্ক্রিন ইয়েটা ধরতে পারেনি, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন ব্যতীত কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আমি উদাহরণ হিসেবে 4টি মৌল এবং হাইড্রোজেন একটা নিয়েছি। এই 4টি মৌলের মধ্যে মানে কার্বন থেকে শুরু করে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এই মৌলগুলা সবগুলি হচ্ছে অধাতু। এবং হাইড্রোজেন ক্ষেত্র বিশেষে ধাতু এবং অধাতু উভয়ের মতোই আচরণ করতে পারে। আচ্ছা, এই কারণে হাইড্রোজেনের ব্যতিক্রম। এই 4 যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 4টি থাকে, তারা বেশিরভাগই অধাতুর মতো আচরণ করে থাকে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমি এই জায়গায় বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মৌলগুলো, তাদের সব মৌলেরই সর্বোচ্চ শক্তি স্তরে হাইড্রোজেন ব্যতীত 4 বা 4-এর অধিক ইলেকট্রন রয়েছে। তো 4 বা 4-এর অধিক যদি ইলেকট্রন থাকে, সেগুলো হচ্ছে অধাতু। এখন প্রশ্ন হচ্ছে, যদি অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়, অধাতু লাইক দ্যাট, মনে করো কার্বন যদি অক্সিজেনের সাথে যুক্ত হতে চায়, নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে যুক্ত হতে চায়, কার্বন যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে চায়, হ্যাঁ, ফ্লুরিন যদি অক্সিজেনের সাথে যুক্ত হতে চায়, বা একটা ফ্লুরিন আরেকটা ফ্লুরিনের সাথে যুক্ত হতে চায়, তাহলে কি হবে সেখানে? এই বিষয়টা আমার একটা প্রশ্ন যাচ্ছে মনে, সেইটা হচ্ছে অধাতু বন্ধন গঠন করার ক্ষেত্রে কি ঘটে। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ হিসেবে হাইড্রোজেনকে নিতে পারি। আমরা হাইড্রোজেন নিলাম, যে একটা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে, তাহলে কি হবে? আমরা জানি 2টা হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়, তখন হাইড্রোজেন অণু গঠিত হয়, যা গ্যাস হিসাবে পরিচিত। এখন কথা হচ্ছে, এই যে হাইড্রোজেন অণু গঠিত হলো, তাহলে আরেকটা হাইড্রোজেন পরমাণু তো আসতে হবে। এখন এই হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হলে কিন্তু সব হাইড্রোজেন পরমাণু নিজে থেকে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, সকল হাইড্রোজেন পরমাণুই। কিন্তু কোনো হাইড্রোজেনই কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। কেন ত্যাগ করতে চাইবে না? কারণ হচ্ছে, কোনো হাইড্রোজেন পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তার শক্তিস্তরই আর বিদ্যমান থাকে না। কারণ ইলেকট্রন বিহীন তো শক্তিস্তর হয় না। তাহলে ইলেকট্রন নাই, শক্তিস্তরও নাই, তাহলে এই টোটাল হাইড্রোজেনটাই নাই হয়ে যায়। এই হাইড্রোজেনে যদি এইভাবে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই হাইড্রোজেনে নাই হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে হাইড্রোজেন বা অধাতু ইলেকট্রন ছাড়তে চায় না, তারা আসলে হাইড্রোজেন অণুটার বেলায় ইলেকট্রন গ্রহণ করতে চায়, ঠিক আছে, গ্রহণ করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস H2 মানে লাস্টে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে 2টি হাইড্রোজেন পরমাণু যদি এইরকম আসে, পরস্পরের কাছাকাছি যদি আসে, উভয় হাইড্রোজেনই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। এখন 2টা হাইড্রোজেন পরমাণু মনে করো আসলো, এখন তো কেউ ছাড়বে না, তাহলে হবেটা কি? কোনো হাইড্রোজেন পরমাণু তো ইলেকট্রন ছাড়তে চাইবে না। তখন তাদের মধ্যে একটা সন্ধি হয়। সেই সন্ধিটা কি? একটা হাইড্রোজেন পরমাণু আরেক হাইড্রোজেন পরমাণু ভাইকে বলে, বন্ধু চলো আমরা হ্যান্ডশেক করি। হ্যাঁ, হ্যান্ডশেকটা কীরকম? আমরা জানি 2টি হাত পরস্পরের সাথে যদি এরকম বন্ধনে জড়িত হয়, তখন সেটা হ্যান্ডশেক হয়। তো হ্যান্ডশেকটা কীরকম? যে আমার একটা হাত গেল, তোমার একটা হাত গেল, এই জায়গায় একটা বন্ধন গঠিত হলো। বা আর সহজভাবে আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, মনে করো X এবং Y বা মামুন এবং করিম 2জন বন্ধু,
তারা দুইজন বন্ধু মিলে 50 টাকা দিয়ে একটা বই কিনলো। হ্যাঁ, মামুন দিল 25 টাকা, করিম দিল 25 টাকা দিয়ে, বা মামুন দিল 30 টাকা, করিম দিল 20 টাকা দিয়ে তারা শেয়ারের মাধ্যমে একটা এই বই কিনলো, এবং সেই বইটা মামুনও ব্যবহার করছে, করিমও ব্যবহার করছে। ঠিক আছে, মামুন বইটা পরে করিমকে দিল, আবার করিম বইটা বলে মামুনকে দিল, এভাবে দেওয়া নেওয়া হচ্ছে। এইটা হচ্ছে শেয়ার। আমরা শেয়ারের ব্যবসা শুনেছি, শেয়ারে বাড়ি বানানো শুনেছি, শেয়ারে বিল্ডিং বানানো আমরা শুনেছি। এই যে বিষয়গুলো শেয়ার, ঠিক তদ্রূপ এই জায়গায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের দিকে এগিয়ে যায় তার ইলেকট্রনটি নিয়ে, এবং সেই ইলেকট্রনটা একটা আরেকটাকে পূর্ণভাবে দেয় না, অর্ধেক দেয়, দিয়ে বলে তুমি কিছু আমারটা ব্যবহার করো, আমি তোমার কিছু ব্যবহার করি। ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রত্যেক হাইড্রোজেন পরমাণুতেই একটা জোট সৃষ্টি হচ্ছে। এই জায়গায় এই ইলেকট্রন জোটটা উভয় হাইড্রোজেন পরমাণু সমভাবে শেয়ার করছে, ব্যবহার করছে। শেয়ার মানে ব্যবহার করছে। ফলে উভয় হাইড্রোজেনই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে। হ্যাঁ, এটা মজার একটা বিষয় যে উভয় পরমাণুই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। হ্যাঁ, তাহলে পরমাণু দুটি শেয়ার করে হিলিয়ামের স্থিতিশীলতা বিন্যাস লাভ করে। এখন আমরা কিছু মৌল দেখব। যেমন আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কার্বনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে দেখতে পাচ্ছি 4টি ইলেকট্রন রয়েছে। এখন সে যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে 4টা ইলেকট্রন কী করে দিতে হবে? যে তার 4টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। অপরদিকে সে যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা মৌল দেখি, সেটা হচ্ছে যেমন নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় তার সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। এখন সে যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে 5টি ইলেকট্রনই ত্যাগ করতে হবে। আবার সে যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তাকে 3টি ইলেকট্রন গ্রহণ করলেই চলবে। আচ্ছা, আমরা লাস্ট আর একটা মৌল দেখি, ফ্লুরিন। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় তার 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে তাকে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনই করতে হয়, তাকে 7টি ইলেকট্রনই ত্যাগ করে দিতে হবে। আবার সে যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, তাকে 1টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এই যে মৌলগুলো, এই মৌলগুলোর বেলায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এদের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যার পরিমাণটা বেশি। তো ইলেকট্রনের সংখ্যার পরিমাণ বেশি হলে যেটা হয়, মনে রাখবে, এরা ত্যাগ করতে পারে না, ঠিক আছে, তারা গ্রহণ করে। এবং অধাতু সমূহ সবসময়ই ইলেকট্রন গ্রহণ করে যখন ধাতুর সাথে বন্ধন গঠন করে। আমি আবার বলছি, অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে কেবল যখন সে ধাতুর সাথে বন্ধন গঠন করে। যেমন সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছিল, ক্লোরিন একটা অধাতু, সোডিয়াম একটা ধাতু, ধাতুর সাথে যখন অধাতু যুক্ত হয়েছিল তখন ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছিল। কিন্তু হাইড্রোজেন একটি অধাতু, আরেকটা হাইড্রোজেন অধাতুর সাথে যখন যুক্ত হয়েছিল সেই জায়গায় কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দেয়নি। তাহলে এই জায়গায় একটা প্রশ্ন আমার জাগতে পারে, সেইটা তোমাদের উদ্দেশ্যে আমি বলছি। যদি একটা অধাতু আরেকটা অধাতুর সাথে যুক্ত হয়, তখন সেই জায়গায় কী ঘটবে? কী ঘটবে? ইলেকট্রন গ্রহণ হবে নাকি ইলেকট্রন বর্জন হবে? সেই ইলেকট্রন গ্রহণ নাকি বর্জন, সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, আমি একটু আগে বলে দিয়েছি যে অধাতুর বেলায় সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যার পরিমাণটা বেশি থাকে, বিধায় তারা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। অধাতু সমূহের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে। যেমন ক্লোরিনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। তো 7টি ইলেকট্রন ছেড়ে দেওয়া বা 7টি ইলেকট্রন গ্রহণ করা, এসব কিছু ত্যাগ বা গ্রহণ যে কোনো কিছুই, 7 সংখ্যাটা এটা তার জন্য অনেক বেশি একটি কঠিন কাজ। কেন কঠিন কাজ? কারণ 7টি ইলেকট্রন ছেড়ে দিতে তার প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যা এই ক্লোরিন পরমাণুর ভিতরে নেই। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি একটি বড় পাথরকে তুলে আনতে বলা হয়, বড় একটা পাথর, তুমি কি সেটা তুলে আনতে পারবে?
অবশ্যই পারবে না, ঠিক আছে, কারণ তোমার ক্ষমতারও বাইরে সেই পাথরের যে ভর বা যে ওজন। তো এইটাই ঠিক তদ্রূপ যে ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে 7টি ইলেকট্রন রয়েছে, সেই 7টি ইলেকট্রন ত্যাগ করা ক্লোরিন পরমাণুর পক্ষে সম্ভব হয় না, কারণ তার ক্ষমতারও বাইরে। এখানে আমরা লিখে দিয়েছি অধিক পরিমাণ শক্তি ব্যয় করতে হয় যা যে কোনো মৌলের ক্ষমতার বাইরে। তাই বেশি সংখ্যক ইলেকট্রন থাকলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সেইটা ইলেকট্রন ছাড়ে না বা গ্রহণও করে না। গ্রহণ করে 1টি 2টি সংখ্যা গ্রহণ করবে, 7টি 5টি এগুলা গ্রহণ করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি ক্লোরিন অণুর, আমরা হাইড্রোজেন অণুর অলরেডি করে ফেলেছি, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। এখন আমরা আরেকটা উদাহরণ হিসেবে নিয়ে আসলাম ক্লোরিন, Cl2, ক্লোরিন অণুর গঠন। তাহলে এটা সহজ তোমরা বুঝতে পারবে ক্লোরিন অণুর গঠনের ক্ষেত্রে কি ঘটবে। মানে 2টি ক্লোরিন পরমাণু যদি আসে, আমি 2টি ক্লোরিন পরমাণু আঁকলাম। আমরা জানি ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকবে, এবং 7টি ইলেকট্রনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো প্রত্যেক ক্লোরিন পরমাণুতে 1টি করে বিজোড় ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এই বিজোড় ইলেকট্রন যে 2টা আছে, এই যে বেজোড় ইলেকট্রন 2টা, এই বেজোড় ইলেকট্রন 2টি এবং বাকি আরও আছে 6টি, মোট হচ্ছে 7টি। একটা ক্লোরিন আর্গনের ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে চায়, তাহলে তার একটা ইলেকট্রন গ্রহণ করলেই চলে, 18 হয়ে যাবে, সর্ববহিষ্ঠ শক্তি স্তর অষ্টাপূর্ণ হয়ে যাবে। আবার সে যদি 7টা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারতো, তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করত। কিন্তু 7টা ইলেকট্রন ত্যাগ করা সহজ নয়, সেটা আমি আগেই বলেছি। তাই উভয় ক্লোরিন পরমাণু যেহেতু ক্লোরিন যুক্ত হতে চাচ্ছে, তাহলে কেই তো 7টা ইলেকট্রন ছাড়তে পারবে না। তখন তারা দুজনের মধ্যে একটা সন্ধি হয়। সন্ধিটা কি? সন্ধিটা খুব সুন্দর সন্ধি, যে তুই আমার ইলেকট্রন, যে বেজোড় ইলেকট্রনটা আছে সেটা তুই কিছু নে, আমি কিছু নিব, তোর কিছু আমাকে দে। এইভাবে তারা একটা শেয়ারের মাধ্যমে তাদের মধ্যে সমঝোতাতে চলে আসে, এবং এই ঘটনাটাই ঘটে ক্লোরিন অণুর বেলায়, ঠিক আছে। 2টি ক্লোরিন পরমাণু ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠিত হয়। তাহলে এই জায়গায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ার। এবং মনে রাখবে ইলেকট্রন শেয়ার হয় শুধুমাত্র বিজোড় ইলেকট্রনের বেলায়, জোড় ইলেকট্রন কখনো ইলেকট্রন শেয়ার করতে পারে না, এবং বিজোড় ইলেকট্রনগুলোই কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে উভয় ক্লোরিন পরমাণুই কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলল এবং স্থিতিশীলতা লাভ করল। আচ্ছা, এইখানে উভয় ক্লোরিন পরমাণু একটি একটি করে ইলেকট্রন শেয়ার করেছে। একটা জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রন শেয়ার যে 2টি মৌলের মধ্যে হবে, সেই 2টি মৌলের মধ্যে যে ইলেকট্রন শেয়ার হয় সেটা কিন্তু সমপরিমাণ হয়। মনে করো এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা একটা দিয়েছে, ওই ক্লোরিনটাও একটা দিয়েছে, উভয় ক্লোরিন কিন্তু একটাই দিয়েছে। কেউ কিন্তু কম বেশি দেয় নাই, 2টা দেয় নাই, কেউ 7টা দেয় নাই কেউ, ঠিক আছে। এটা সমজীব বন্ধনের সিস্টেমে এরকম, উভয় ক্লোরিন, উভয় যে মৌলই, যে কোনো মৌল সেটা সমপরিমাণে ইলেকট্রন দিবে, শেয়ার করবে এসে। যেমন এইখানে ক্লোরিনের বেলা 7টি ছিল সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, তাহলে তার একটি ইলেকট্রনের প্রয়োজন, ঠিক আছে। তাহলে সে একটি ইলেকট্রন কী করেছিল? গ্রহণ করেছিল। যেমন তার 7টি ছিল, তার একটি ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে এই জায়গায় সমজীব বন্ধন গঠিত হয়েছে একটি। যদি একটি ইলেকট্রন শেয়ার করেছে আরেকটার সাথে, তাহলে একটা সমজীব বন্ধন। যদি কোনো মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে 6টি থাকতো, এবং সে যদি 6টি থাকলে তো 2টি ইলেকট্রন শেয়ার করতে হতো, 8টা হতে, তাহলে 2টি ইলেকট্রন শেয়ার করতো, তাহলে এই জায়গায় কয়টা বন্ধন গঠিত হতো? দ্বিবন্ধন গঠিত হতো, ঠিক আছে। যদি 5টি থাকতো, তাহলে 3টি ইলেকট্রন শেয়ার করতো, তাহলে কিন্তু ত্রিবন্ধন গঠিত হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতটি ইলেকট্রন শেয়ার হবে, সেই ইলেকট্রনের শেয়ারের উপরে বন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সংখ্যাটা নির্ভর করছে। আচ্ছা, এত সময় আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেখানে আমরা দেখতে পেলাম হাইড্রোজেন এবং ক্লোরিন এই 2টা মৌলিক পদার্থের বেলায়, দুটোই কিন্তু মৌলিক পদার্থ এবং দুটোই কিন্তু অধাতু। মৌলিক পদার্থের বেলায় 2টি মৌলিক পদার্থ যদি একসাথে হয়, তাহলে কী ধরনের বন্ধন বা বন্ধন কীভাবে গঠিত হয়। কিন্তু যখন 2টি ভিন্ন অধাতু আসবে, ঠিক আছে, যখন আমাদের বেলায় যদি ভিন্ন অধাতু চলে আসে, মনে করো একটা হাইড্রোজেন চলে আসলো, একটা ক্লোরিন চলে আসলো, একটা কার্বন চলে আসলো, একটা হাইড্রোজেন চলে আসলো, এরকম ভিন্ন অধাতু যদি চলে আসে, তখন কি ঘটবে? যেমন একটা হাইড্রোজেন আসলো,
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তার ডায়াগ্রামের সাহায্যে যদি অঙ্কন করি, এই হচ্ছে তার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন 1s2, আমি যদি ভেঙে ভেঙে লিখি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1 হলো মোট 7টি, কিন্তু অক্সিজেন হচ্ছে 8টি। তাহলে আবার px একটা ঢুকবে, আমরা সেটা আগেও পড়েছি, ঠিক আছে। 2px2 হয়ে যাবে, 2py1, 2pz1। ডায়াগ্রামের সাহায্যে যদি অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে তার এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে 2টি। অক্সিজেনের বিজোড় ইলেকট্রন আছে 2টি। কেন 2টি? কারণ আমরা দেখতে পাচ্ছি এই 2টি বিজোড় ইলেকট্রনে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, আর সর্বোচ্চ শক্তি স্তরে এই দুইটা কিন্তু জোড়। হাইড্রোজেনের একটি বিজোড় আছে, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে ডায়াগ্রামের সাহায্যে যদি বন্ধনটা দেখাই তাহলে কীভাবে হবে? মনে করো দুইটা হাইড্রোজেন আছে, এখন এই দুইটা হাইড্রোজেন আসছে কার সাথে যুক্ত হতে? অক্সিজেনের ওই যে বেজোড় দুইটা আছে, ওই দুইটা বিজোড় ইলেকট্রনের সাথে যুক্ত হওয়ার জন্য আসছে, ঠিক আছে। কেন আসছে? কারণ হাইড্রোজেন চাচ্ছে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাচ্ছে, এবং অক্সিজেন চাচ্ছে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, ঠিক আছে। এখন নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে হয় অক্সিজেনের, তাহলে তার সর্বোচ্চ শক্তি স্তরে 2টি ইলেকট্রন লাগছে। আর হাইড্রোজেন যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার সর্বোচ্চ শক্তি স্তরে 1টি ইলেকট্রন হলেই হয়। তখন অক্সিজেন হাইড্রোজেনকে কাছে টেনে আনে, ঠিক আছে, বা হাইড্রোজেন চলে আসে, এসে শেয়ার করে। অক্সিজেনের যে বিজোড় ইলেকট্রনটা আছে সে বিজোড় ইলেকট্রনটা হাইড্রোজেন শেয়ার করে অর্ধেক তার কাছে নিয়ে যায়, হাইড্রোজেনের যেটা আছে সেটা অক্সিজেনকে দেয়। দেওয়ার ফলে অক্সিজেনের সর্বোচ্চ শক্তি স্তর এখন 7টি হয়ে গেল, এবং হাইড্রোজেনটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। আরেকটা হাইড্রোজেন চলে আসলো, সেও ঠিক তদ্রূপ একই ঘটনা ঘটায়। ফলে এই জায়গায় যে ঘটনা ঘটেছে সেই জায়গায় আমরা দেখতে পেলাম ঘটনার ফলে এখানে পানি H2O পানি উৎপন্ন হলো, এবং এই পানিতে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন 2-এর নিয়ম পালন করেছে এবং অক্সিজেন কিন্তু অষ্টকের নিয়ম পালন করেছে, ঠিক না? আচ্ছা, হাইড্রোজেন 2-এর নিয়ম কীভাবে? কারণ হাইড্রোজেন জোড় ইলেকট্রন গঠন করেছে, বিজোড় ইলেকট্রন অক্সিজেনের বিজোড় ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে জোড় ইলেকট্রন গঠন করেছে। আমরা 2-এর নিয়মে পড়েছিলাম। হাইড্রোজেন গঠন করেছে এবং অক্সিজেনের সর্বোচ্চ শক্তি স্তরে কিন্তু 8টা হয়ে গেছে, তাহলে সে অষ্টক নিয়ম পালন করেছে। আচ্ছা, এখন আমরা কার্বনের দিকে একটু লক্ষ্য করি। কার্বনের ইলেকট্রন আমি কিন্তু এগুলা কিন্তু দেখাচ্ছি ভিন্ন ভিন্ন অধাতুর বেলায়, এখন আর একই ধরনের নয়। একই ধরনেরটা দেখিয়ে দিয়েছি হাইড্রোজেন এবং ক্লোরিন দিয়ে, এখন ভিন্ন ভিন্ন অধাতু যদি পরস্পরের সাথে যুক্ত হয়, ঠিক আছে। যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0, তার একটি অরবিটাল খালি রয়েছে এবং 2টি বিজোড় ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। আমরা একটু আগে দেখেছি যে অক্সিজেনের একটা অক্সিজেনের 2টি বিজোড় ইলেকট্রন থাকে। এখন এই একটা অক্সিজেন যদি এই একটা কার্বনের সাথে এসে যুক্ত হয় তাহলে কিন্তু ওই 2টা বিজোড় ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হয়ে যাবে কার্বন মনোঅক্সাইড CO, ঠিক আছে। এটা আমি আবার বলছি, আমরা একটু আগে দেখেছি অক্সিজেনের মধ্যে 2টি বিজোড় ইলেকট্রন রয়েছে। এখন এই বিজোড় 2টি ইলেকট্রন নিয়ে যদি এই কার্বনের সাথে এসে যুক্ত হতে চায় তাহলে কার্বনের ওই বিজোড় 2টি ইলেকট্রনের সাথেই কিন্তু সে যুক্ত হবে, এবং যুক্ত হয়ে গেল, আর তো কোনো বিজোড় ইলেকট্রন নেই, সুতরাং যেটা উৎপন্ন হলো কার্বনও একটা অক্সিজেনও একটা, হয়ে গেল কার্বন মনোঅক্সাইড CO। কিন্তু এই কার্বনকে যদি উত্তেজিত করা যায় তাহলে লাভটা হবে বিজোড় ইলেকট্রন জোড় ইলেকট্রনটা ভেঙে গিয়ে ওই খালি অরবিটালে চলে যাবে। খালি অরবিটালে যদি চলে যায় 2s1, 2px1, 2py1 এবং 2pz1, এগুলো আমরা আগেও পড়িয়েছি। তাহলে এখন তার মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। এখন যদি অক্সিজেন আসে, একটা অক্সিজেন কিন্তু 2টার সাথে যুক্ত হতে পারবে, কিন্তু এই 2টা তো খালি রয়ে গেল, ঠিক না? তাহলে আরেকটা অক্সিজেন আসলো, এসে এই 2টার সাথে যুক্ত হলো, তাহলে কয়টা অক্সিজেন আসলো? মোট 2টা। আর একটা কার্বন 2টা অক্সিজেন, কি উৎপন্ন হলো? CO2, মানে কার্বন ডাইঅক্সাইড, ঠিক না? এটা এইভাবেই কিন্তু বন্ধন গঠিত হয়। আচ্ছা, এখন আমরা যদি এটাকে এইভাবে আঁকি ডায়াগ্রামের সাহায্যে, এই হচ্ছে তার ডায়াগ্রাম। আর যদি হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন হচ্ছে 1s1 এবং
তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি থাকে, আমরা সেটা জানি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের যদি কার্বন কীভাবে আঁকলাম এবং তার চারপাশে 4টি বেজুর ইলেকট্রন রয়েছে, এই 4টি বেজুর ইলেকট্রনের চারপাশে এসে ভর করতেছে 4টি হাইড্রোজেন। কেন? হাইড্রোজেন চাচ্ছে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাচ্ছে এবং কার্বন চাচ্ছে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ অষ্টক পূর্ণ করতে চাচ্ছে। তখন প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু যায়, গিয়ে এই জায়গায় ইলেকট্রন শেয়ার করে। প্রত্যেক হাইড্রোজেন যাচ্ছে এবং 2-এর নিয়ম পালন করছে। ঠিক আছে, এবং প্রত্যেক হাইড্রোজেন গিয়ে এই জায়গায় 2 নিয়ম পালন করছে। এখানে কার্বন কিন্তু 8টির ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলেছে এবং প্রত্যেক হাইড্রোজেন কিন্তু 2-এর নিয়ম পালন করেছে। তাহলে এটাই হচ্ছে CH4 মানে মিথেন। এই যে মিথেন, এই মিথেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন 2 নিয়ম পালন করেছে এবং কার্বন অষ্টক নিয়ম পালন করেছে। আর এখানে বন্ধন গঠন করেছে মোট 4টি। তাহলে আমরা বলতে পারি 4 জোড়া সমযোজী বন্ধন এই জায়গায় বন্ধন গঠিত হয়েছে। 4 জোড়া সমযোজী বন্ধন এখানে গঠিত হয়েছে। আমরা এখন একটা মৌল দেখব, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। তো নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টি বিজুর ইলেকট্রন রয়েছে। সে 3টি বিজুর ইলেকট্রনের সাহায্যে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, তো ডায়াগ্রামের সাহায্যে যদি অঙ্কন করি তাহলে দেখা যাচ্ছে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে জুর আছে 1টি আর বেজুর আছে 3টি। তাহলে এই হচ্ছে বেজুর 3টি আছে, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বেজুর 3টি আছে। এখন মনে করো এই 3টি বেজুর ইলেকট্রনের সাথে 3টি হাইড্রোজেন এসে যুক্ত হবে। তাহলে 3টি হাইড্রোজেন আসবে তার বেজুর একটি করে ইলেকট্রন নিয়ে, এবং 3টি বিজুর ইলেকট্রন আসলো, 3 দিক দিয়ে হাইড্রোজেন চলে আসলো এবং প্রত্যেক হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে যুক্ত সেই ইলেকট্রন শেয়ার করে বন্ধন জুর ইলেকট্রন বন্ধন গঠন করলো। ঠিক আছে, এখন দেখো যে নাইট্রোজেন কিন্তু তার সর্বোচ্চ শক্তি স্তরে 8টির ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে এবং প্রত্যেক হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এই যে বিষয়টা, এই বিষয়ের মাধ্যমে গঠিত হলো NH3, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন 3টা NH3। এই যে অ্যামোনিয়া এটাকে বলা হচ্ছে। এই অ্যামোনিয়াতে একটা মজার জিনিস হচ্ছে, সেই মজার জিনিসটা হচ্ছে যে অ্যামোনিয়াতে কিন্তু জুর, অর্থাৎ এই যে দুইটা ইলেকট্রন এই যে দুইটা ইলেকট্রন কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বিদ্যমান। ঠিক আছে, এগুলোকে বলা হয় মুক্ত জুরের ইলেকট্রন। অর্থাৎ যে সমস্ত ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অবস্থান করে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাদেরকে বলা হয় মুক্ত জুর ইলেকট্রন। কোনো পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন জুর যা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাদেরকে বলা হচ্ছে মুক্ত জুর ইলেকট্রন। আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে বন্ধন জুর। যেমন NH3-তে এইখানে একটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে, এখানে বন্ধন, মোট হচ্ছে 3 জুর। তাহলে বন্ধন জুর হচ্ছে এখানে 3টি। আচ্ছা, আমরা পানির আগেই করেছি, আমরা আবার একটু পানিরটাকে একটু মনে করিয়ে দিই। পানির যে H2O হাইড্রোজেন চলে আসে, ঠিক আছে, আরেকটা হাইড্রোজেন এদিকে আসে, এসে এরা ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে পানি অণু গঠিত হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে পানির মধ্যে এই যে দুই জোড়া, ঠিক আছে, এই 2 জোড়া কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো মুক্ত জোড়। তাহলে পানিতে মুক্ত জোড় ইলেকট্রন আছে 2 জোড়া, এবং তার এইখানে এই যে 2 জোড়া, এগুলো কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। সুতরাং তার বন্ধন জোড়ও 2 জোড়া। যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেগুলোকে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পানির অণুতে 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞা তাহলে কি দিতে পারি? সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আমরা দিতে পারি এইভাবে: সর্বশেষ শক্তি স্তরের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার হবে, অর্থাৎ কেউ ইলেকট্রন দিবে না, নিবেও না, শেয়ার হবে।
ঠিক আছে, এবং শেয়ারটা হবে কেন? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস লাভের লক্ষ্যে। এই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস লাভের লক্ষ্যে শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তবে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সমযোজী বন্ধন কীভাবে ঘটে সবসময় মনে রাখতে হবে। সমযোজী বন্ধন অধাতুর মধ্যে ঘটে, অর্থাৎ দুটি অধাতু পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন সমযোজী বন্ধন গঠিত হয়। সমযোজী বন্ধন কখনোই ধাতুর মধ্যে হয় না, ধাতু বা অধাতুর মধ্যে হয় না। আমি প্রথমেই পড়িয়েছি ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন গঠিত হয়। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা আমি আগেই বলেছি যে সমসংখ্যক ইলেকট্রন দেওয়া হয়, অর্থাৎ বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে, যা উভয় পরমাণু সমভাবে শেয়ার করে। ঠিক আছে, অর্থাৎ কেউ এক বেশি দিবে না, কমও দিবে না, সমভাবে দিবে। একজনে যদি দুটো দেয় তাহলে সেও আরেকজনে দুটো দিবে, এইভাবে আর কি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, তো আমরা সমযোজী বন্ধন বিষয়টা বুঝেছি, সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় সেটাও বুঝেছি। আমরা মিথেন অণু, তারপর কার্বন ডাইঅক্সাইড অণু, তারপর পানির অণু, ক্লোরিন অণু, এগুলোর গঠন কীভাবে হয় সেইটা বুঝেছি। অর্থাৎ আমরা যে তিনটা বিষয় বলেছিলাম আজকে আমরা শিখতে পারবো, সেই তিনটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যৌগের মধ্যে কোন ধরনের বন্ধন আছে ব্যাখ্যা করো। অ্যামোনিয়া যৌগের মধ্যে কতটি বন্ধন জোড় এবং কতটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে, বাড়িতে বসে করার চেষ্টা করো, আশা করি তোমরা সেটা পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। করোনাকালের এই দুর্যোগ মুহূর্তে খুব সাবধানে তোমরা চলাচল করবে এবং সবসময় কিছু সময় পরপরই সাবান দিয়ে হাত ধৌত করবে। ধন্যবাদ সবাইকে।